আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ের বাঁধন গল্পের 5 নাম্বার পার্ট। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। অনুভব পিছন ফিরে আহানের দিকে তাকায়। তার এই তাকানোর চোখে দৃষ্টি বিদ্যুৎ চমকানোর মতো লাগে। কি আছে এই চোখে? আহান বলল, কে হয় তোর ওই মেয়ে? আমি যতদূর জানি সে তোর কাজিন। তাহলে? আহানের কথা শেষ করতে পারলো না, তার আগে অনুভব স্লো হয়ে যে বলল, সে আমার এমন একজন যাকে একজন মেয়ে ভালোবেসে ভরবে না এমন। আহান বুঝলো না, তাই আবার বলল, কি হয় তোর? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, কেউ না। অনুভব বাসায় ফিরল রাত প্রায় 12টা। চুপচাপ ধীর পা ফেলে সে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্লান্তি ঝেড়ে ফেলতে লম্বা একটা শাওয়ার নেয়। তারপর কালো ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে সে নিজেকে কিছু হালকা অনুভব করে নিজের রুম থেকে বেরিয়ে সোজা আয়াতের রুমের দিকে পা বাড়ায়। দরজা খোলা দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু না ভেবে এগিয়ে যায়। ঠিক তখনই দেখে রহিমা খালা আয়াতের পাশে বসে আছে। মুহূর্তেই পা থমকে যায়, ভিতরে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। প্রায় 10 মিনিট পর রহিমা খালা বেরিয়ে গেলে অনুভব নিঃশব্দে রুমে প্রবেশ করে। আয়াত ঘুমিয়ে আছে, নির্জীব শান্ত। অনুভব এক পলক তাকিয়ে থাকে। তার ইগলের মতো তীক্ষ্ণ চোখ দেখে যেন আয়াতকে। আয়াতের গাল যেন একটু লাল, ও স্বাভাবিকভাবে লাল। অনুভব তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে ধীরে হাত বাড়িয়ে আয়াতের গালের উপর রাখে। গালে উত্তাপ বুঝেই যেন মুহূর্তে হাত সরিয়ে নেয়। কিছু না বলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে যায় অনুভব। সকালে ঘড়িতে তখন 7টা বাজে। জনবহুল শহরে ব্যস্ত রাস্তাগুলো জীবনের গতি যেন নতুন করে ছুটতে শুরু করেছে। কর্মক্ষেত্রে পৌঁছানোর তাগিদে তরুণ থেকে মধ্যবয়স্ক মানুষগুলো ছুটছে রোজকার মতো। জীবিকার টানে যেন শহরটা জেগে উঠেছে। স্নিগ্ধ এই সকালে চারিদিকে ভরে গেছে পাখিদের কিচিরমিচির শব্দে। জানলায় পর্দা ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সেই আলো এসে পড়ল আয়াতের চোখে মুখে। সে অস্বস্তিতে মুখ কুঁচকে নিল। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলো একটা বোধ হয় এই সকালবেলার আলো। হামি তুলে আর মোড়া ভেঙে উঠতে চাইলেও পারল না আয়াত, মাথা ভার হয়ে আছে। আবারও ধীরে ধীরে বসে পড়ল, চোখে অদ্ভুত এক ঝাপসা ভাব। ওই স্পষ্ট গলায় ডাক দিল, মা। আরও 5 মিনিট চুপচাপ বসে রইল, ধীরে ধীরে নিজেকে সামলে নিল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। গতকালে সারাদিনের ঘাম ধুলাবালি শরীরটা যেন মেসমেস করছে। মাথাটা ভার লাগছে। ভাবলো গোসল করলে হয়তো একটু হালকা লাগবে। শাওয়ার নিচে দাঁড়িয়ে গতকালের ঘটনাগুলো মনে করতে লাগলো আয়াত। কি হতে যাচ্ছিল তাদের সাথে? এক মুহূর্তে গা ছমছম করে উঠল। ভাবনাগুলোকে ছেড়ে ফেলে তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। মাথা ভালো করে মুছে ভেজা জলে হাতে নিয়ে বেলকুনিতে গিয়ে শুকাতে দিল। ঘড়ি কাটায় তখন 8টা। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। দেখে আহমিকা শেখ ও রহিমা খালা একসাথে সকালের নাস্তা প্রস্তুতি নিচ্ছে। আয়াতকে দেখে আহমিকা শেখ এগিয়ে এসে বলল, আয়াত উঠে পড়ছিস তুই? জি বড় আম্মু। আয়াত একটু কুণ্ঠিত হলেও কিছু না বলে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। উপর থেকে ঈশা নিচে নেমে আয়াতকে দেখে তার পাশে গিয়ে বসলো। আপু তুমি ঠিক আছো? জ্বর কমেছে? ঈশার প্রশ্ন করলো চিন্তিত গলায়। আমি ঠিক আছি ঈশা, জ্বরটা এখন অনেকটাই কমেছে, শান্ত কণ্ঠে জবাব দিল আয়াত। একটু তুমি ঈশা আবার বলল, কাল ভাইয়া তোমাকে থাপ্পড় দিয়েছে, অনেক ব্যথা পেয়েছিলে তুমি, তাই না আপু? আমার ভাইটা যে এমন কেন? আয়াত হালকা একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলে, যে ব্যথা গত 4 বছর আগে নিঃশব্দে আমাকে খেয়ে চলেছে, সেখানে এই সামান্য ব্যথা কিছুই না। ঈশা শুনতে না পেয়ে বলল, কিছু বললে তুমি? কই কিছু না তো। ডাইনিং টেবিলে আহমিকা শেখ নাস্তা পরিবেশন করছেন। টেবিলে বসেছেন ইব্রাহিম শেখ, অনুভব, ঈশা আর আয়াত। সকালে নাস্তা চলছে। নাস্তা খেতে খেতে ইব্রাহিম শেখ জিজ্ঞেস করলো, রাতে কখন ফিরেছ? 12টার দিকে। কেন? ইব্রাহিম শেখ বলল, এত রাতে ফিরো? বাইরে কি রাজকার্য করছো? শহরের অবস্থা ভালো নয়, ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রু আছে, সব বিষয়ে গা ছাড়া ভাব ভালো বাদ দাও। অনুভব কিছু বলল না। আয়াত চুপচাপ টেবিলের এক পাশে ঈশার পাশে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে খাবারের নাড়াচাড়া করছে। অনুভব একবার তাকালো আয়াতের দিকে, তারপর চুপচাপ নাস্তা শেষ করে উঠে পড়ল। উপরের দিকে রওনা দিল। আয়াত নাস্তা শেষ করে নেয়। আজ আর ভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। মাথা একটু ভার লাগছে, তাই সে সিদ্ধান্ত নেয় আজ বাড়িতেই থাকবে। অন্যদিকে ঈশা কলেজে যাবে, সামনের পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া জরুরি। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈশা রওনা হয় কলেজের উদ্দেশ্য। এদিকে অনুভব রুমে এসে আহানকে ফোন করে অফিসে আসতে বলে ফোনটি কেটে দেয়। এরপর হাত ঘড়িটা হাতে পড়তে পড়তে নিচে নামে। আয়াত তখন ড্রয়িং রুমে বসেছিল। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অনুভব নামছে। হাতে ঘড়ি ঠিক করতে করতে আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লোকটাকে যেন ভীষণ সুন্দর লাগে তার চোখে। তবে অনুভব নিচে নামতে আয়াত দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভব ও ইব্রাহিম শেখ একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুভব নিচে কেবিনে একান্তে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে গম্ভীর মনোযোগে কাজ করছে। চোখে চশমা, তার দৃষ্টি ফাইলের পাতায় আটকে।
হিসেবে কিছু গরমিল যেন ভাবনায় রেখে ফেলেছে। সঙ্গে কিছু চীনা ক্লায়েন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সদ্য সম্পন্ন হয়েছে। সব মিলে দায়িত্ব বেড়েছে। হতে পারে খুব শীঘ্রই তাকে দেশে বাইরে যেতে হবে। এমন অসময়ে অফিসের দরজায় হালকা শব্দ হয়। আহান ভিতরে ঢুকে সোজা অনুভবের কেবিনে এসে হালকা একটা চাপা হাসি নিয়ে সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ে। অনুভব, আহান ডাক দেয় শান্ত কণ্ঠে। কাগজ থেকে চোখ সরিয়ে অনুভব ধীরে ধীরে তাকায় আহানের দিকে। চোখে এক ধরনের অস্থিরতা, শান্ত অভিব্যক্তি। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? রাতে তোকে খুব স্বাভাবিক লাগছিল। অনুভব চোখে চশমা খুলে নরম গলায় বলল, আমি কি হব, আমি ঠিক আছি। আহান একটু থেমে বলল, কিন্তু রাতে তোকে তো। অনুভব হালকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, রাতের আধারে কাহিনী রাতে চাপা পড়ে গেছে, সেটা দিনে আলোতে খুঁজতে নেই। আহান গম্ভীর গলায় বলল, এটা কিন্তু বাংলাদেশ। এখনো কোনো ঝামেলা করবি না, তুই কিন্তু আমাদের কাজটা ভুলে যাস না, সাবধানে চলবি। আবারও বলছি, এখন এমন কিছু করবি না। হাতে আর কয়টা দিন মাত্র। অনুভব শুধু বলল, আই নো। আয়াত চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে যেন নীরবতা জমে উঠেছে। বোরিং, বাইরে রোদ, ভিতরে বিষণ্ণতা, চোখে মুখে ক্লান্তির ছাপ। মনে যেন কিছু একটা ভার নিয়ে বসে আছে সে। আহমিকা শেখ রান্না শেষ করে এসে তখন নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। যাওয়ার আগে রহিমাকে ডেকেছিলেন, রহিমা, আয়াতকে একটু ফল কেটে দিও। মেয়েটার শরীর অনেক দুর্বল, কিছু খেলে শক্তি পাবে। রহিমা এক প্লেটে ফল নিয়ে এসে আয়াতের পাশে বসলেন। তিনি আদরে ভরা চোখে বললেন, আয়াত মা, তোমার কি মন খারাপ? আমাকে কও, কি হয়েছে? আয়াত ধীরে মাথা নাড়ে, ধীর কণ্ঠে বলে, ভালো লাগছে না তো খালা। রহিমা খালা তখন ওর কপালে হাত রাখে একটু চিন্তিত গলায় বলেন, তোমার কি মাথা ব্যথা করতেছে? দাঁড়াও, আমি তেল নিয়ে আহি। তেল মালিশ করলে মাথা ব্যথা কমে যাইব। আয়াত চুপ করে থাকে। রহিমা খালা উঠে যান তেল আনতে। আর আয়াত জানলার দিকে চেয়ে চুপচাপ নিশ্চুপ। ফারহা ভার্সিটিতে এসেছে, কিন্তু মনটা ঠিক বসছে না। সকাল থেকে বারবার আয়াতকে ফোন দিয়েছে, প্রতিবারই একই উত্তর, মোবাইল বন্ধ। ভেবেছিল ভার্সিটিতে আসলে দেখা হবে, হয়তো কিছুটা সময় একসাথে কাটানো যাবে। কিন্তু আয়াত আসেনি। কালকের ঘটনার পর আর আয়াতের খোঁজ পায়নি সে। তানিয়া কিংবা রৌদ্রও দেখা নেই। একা একা ক্লাস করতে করতে মনটাও আর ভারী হয়ে ওঠে। ক্লাস শেষে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে যায়। দরজার সামনে এসে দেখে তাজবির বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। তাজবির সালামের উত্তর দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি একা? আয়াত আসেনি? ফারহা মৃদু সুরে বলল, না ভাইয়া, আয়াতের শরীরটা ভালো না, তাই আসেনি। তাজবির কপাল কুঁচকে চিন্তিত মুখে বলে, আচ্ছা। কেটে গেছে 2 দিন। এই 2 দিন আয়াত ভার্সিটিতে যায়নি। তানিয়া বা ফারহার সাথেও যেন মনোযোগ করতে পারেনি সে, কারণ তার ফোনটা আরও তার কাছে নেই। সেই দিন রাতে অন্ধকারে দৌড়ানোর সময় যেন এক জায়গায় পড়ে গিয়েছিল ফোনটা। আয়াত বিষয়টা এখনো কাউকে বলেনি। ইহাম শেখ যখন পাশে নেই তখন শেখ বলবেই বা কাকে? চুপচাপ ড্রয়িং রুমে এক কোণে বসে আছে আয়াত। গভীর চিন্তায় হারিয়ে থাকা আয়াতকে দেখে বোঝা যাচ্ছে। এই সময় ঈশা দৌড়ে এসে বলল, আপু, চাচু ফোন দিয়েছে, তোমার ফোন নাকি পাচ্ছে না, এই নাও, কথা বলো। আয়াত ধীরে ধীরে ঈশার হাত থেকে ফোনটা নিল। কানে নিয়ে ওপাশ থেকে শুনতে পেল, আয়াত মা, কেমন আছো তুমি? ফোন বন্ধ, পাচ্ছিলাম না, চিন্তায় পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, ফোনটা হারিয়ে গেছে তাই যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে মা, শুধু একটা কথা বলো, আমি কয়েকদিনের ভিতর দেশে ফিরছি। তোমার কিছু লাগবে? কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না আব্বু, তুমি ফিরে এসো, সেটা আমার সবচেয়ে বড় চাওয়া। তারপর বাবা মেয়ের মাঝে চলল দীর্ঘ সময় আলাপ, ভালোবাসা, অভাব, অপেক্ষার আশা ভরা 20 মিনিটের মতো এক সময়। অনুভব আহানকে নিয়ে অফিসিয়ালি কাজে চট্টগ্রাম এসেছে। হোটেল রুমে 2টি চেয়ার ও একটি ছোট টেবিল। আহান একটি ফাইল হাতে নিয়ে বসে আছে। অনুভব জানলার দিকে তাকিয়ে নির্বিকার চেহারা চুপ করে বসে। আহান চোখ তুলে তাকায় অনুভবকে বলে, তুই কি কিছু নিয়ে চিন্তিত? অনুভব আগের নেই বসে না তাকিয়ে বলেন, না। তাহলে তোর এমন লাগছে কেন? মুখটা একেবারে গম্ভীর। অনুভব চেয়ার ছেড়ে উঠে ধীরে হেঁটে জানলার পাশে দাঁড়িয়ে বলে, আমি ঠিক আছি, আজ বিকেলে ঢাকায় ব্যাক করব, সব কিছু গুছিয়ে নে। আহান জিজ্ঞাসা কণ্ঠে বলল, আঙ্কেল বলেছিল কিছু নাকি? আহানের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিয়ে বলে, সেটা আমি দেখে নেব। আহান হালকা গলা নামিয়ে মুচকি হাসি, তুই বিয়ে করবি কবে রে? বয়স তো আর কম হলো না। অনুভব হঠাৎই ঘুরে তাকায়, চোখে এরকম বিরক্তি নিয়ে বলল, সেটা জেনে তোর কাজ কি? আহান কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে ফেলে, না, এমনি বললাম। সিফাত আর তৌফিক তোকে দেখতে চেয়েছিল, বাংলাদেশে এসে দেখা করিসনি, আমাকে ফোন দিয়েছিল। একটু নীরবতা বিরাজ করলো। অনুভব কারবাট খুলে নিজের জামা কাপড় বের করে নিজের ব্যাগে গুছাতে শুরু করে। বিকেলের দিকে অফিস শেষ করে রুবায়েত বাসায় ফিরেছে। হঠাৎই আয়েশা বেগম ফোন করে জানলেন তার ননদের মেয়ে তিথি আজ আসছে। তাকে যেন বাস স্টপ থেকে নিয়ে আসে। রুবায়েত সোজা বাস স্টপের দিকে রওনা দিল। বাস স্টপে পৌঁছে সে প্রায় 10 মিনিট অপেক্ষা করলো। একটু পর বাস থেকে তিথি নামলো। রুবায়েত হেসে বলল, কিরে পিচ্ছি, ভালো আছিস? তিথি একটু গম্ভীর মুখে উত্তর দিল, উফ রুবায়েত ভাই, আমি পিচ্ছি বলবে না,
আমি কি ছোটো নাকি অনার্সে পড়ি বুঝলে? রুবায়েত মুচকি হেসে বলল, সেই তো, তাহলে তোকে বাস স্টপ থেকে আমায় নিয়ে যেতে হবে কেন? তিথি হেসে ফেলল। এরপর রুবায়েত তাকে নিয়ে গাড়িতে উঠল। পথে তার মনে হলো কিছু খেয়ে নেওয়া যাক। তারা একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। রেস্টুরেন্টে ঢুকে তার সাথে বসে খাবার অর্ডার করলো। কোচিং শেষে ঈশা আর রোহানি তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। প্রতিদিনের মতো হালকা আড্ডা, হাসি, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে পাশের টেবিলে, যেখানে বসে আছে রুবায়েত। রুহানি ভাইকে দেখে অবাক, কিন্তু তিথি থেকে দেখতে পায়নি। ঈশা খেয়াল করলো রুবায়েত একা নয়, তার সাথে বসে আছে এক অচেনা মেয়ে। দুইজন বেশ কথা বলছে, মাঝে মাঝে হেসে উঠছে। ঈশার মুখ থেকে এক মুহূর্তের জন্য যেন সব রং মুছে গেল। অবাক চোখে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ভিতরের জন্য কি একটা ভেঙে পড়লো ধীরে ধীরে। কোনো কথা না বলে হঠাৎই উঠে দাঁড়ালো সে। বন্ধুরা হতবাক হয়ে ডাকলো, ঈশা কি হয়েছে? সে শুধু একবার পিছনে তাকিয়ে হেসে বলল, ভালো লাগছে না। তারপর ধীর পায়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটতে লাগলো, যেন প্রতিটি পদক্ষেপ সে নিজেকে বোঝাতে চাইছে সব ঠিক আছে, অথচ ভিতরে তার বিষাদে ভরে গেছে। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া তুমি এখানে? আর কথাটা শেষ করতে পারলো না। পাশে তাকিয়ে দেখে তিথিকে দেখে জড়িয়ে ধরে বলে, আপু তুমি? আমি ভাবছি কে না কে। রুবায়েত রুহানিকে বলল, একা এসেছিস নাকি? না ভাইয়া, ফ্রেন্ডরা ছিল, ঈশাও ছিল, ও চলে গেল, ভালো লাগছে না নাকি? রুবায়েত ভ্রু কুঁচকে বলল, আচ্ছা। রাত 8টার দিকে অনুভব চট্টগ্রাম থেকে বাসায় ফিরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আহমিকা শেখ ও রহিমা মিলে সবাইকে একসঙ্গে রাতের খাবার পরিবেশন করছে। ঈশা রাত একসঙ্গে বসে খাচ্ছে, তবে আর ঠিক মতো খাচ্ছে না, শুধু হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে। অনুভব এক পলক আয়াদের দিকে তাকালো, নিজের মনে বিড়বিড় করে বলল, সে কি ঠিক মতো খায় না? এই সময় ইব্রাহিম শেখ ছেলেকে জিজ্ঞেস করলো, চট্টগ্রাম সব কাজ কমপ্লিট? অনুভব বলল, জি বাবা, সব কমপ্লিট করে এসেছি। ইব্রাহিম শেখ বলল, আচ্ছা। রাতের খাওয়া শেষ করে ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে। আয়াতের খেয়াল হলো ঈশা মনমরা হয়ে আছে, তাই ঈশাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না আপু, এমনিতে ভালো লাগছে না। এমনিতে আবার কারো ভালো লাগে না নাকি? কি হয়েছে বল। ঈশা তখন আয়াতকে জড়িয়ে ধরে, তেমন কিছু না আপু, মাথাটা একটু ব্যথা করছিল। একসাথে কিছুক্ষণ কাটিয়ে আয়াত নিজের রুমে চলে যায়। টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায়, কাপড় চেঞ্জ করে। অনুভব বাসায় আসার পর থেকে সে আবার বাসায় ভিতরে টি শার্ট প্লাজো পরে না, শুধু ঘুমানোর সময় পরে। কাপড় বদলে বেরিয়ে এসে মাথায় চিরুন চালায়, তারপর বিছানায় বসে। হঠাৎ দরজায় নক করে আয়াত ভেবে নেই বুঝি বড় মা এসেছে। দরজা খোলা আছে। দরজা খুলে অনুভব ঘরে ঢুকে বিছানায় আয়াতকে বসে থাকতে দেখে চমকে যায়। আয়াত অনুভবকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, এই লোকটা এখানে কেন? চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই একটু জানিয়ে যাবেন। আর পরবর্তীতে বেশি করে পার্ট দেব এই চ্যানেলে। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।